experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। বেরি উইলো কিছু বললেন না। সে আগের মতোই প্রাণহীন পাথর হয়ে আছেন। রিচার্ড কক্স কাঁদতে কাঁদতে বসে পড়লেন ফ্লোরে। জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলে এসেছে। লিওনিদ বেজমেন্ট থেকে উপরে গেল। ফিরে এলো জরুরি সেবার লোকদের নিয়ে। তাড়াহুড়ো করে জেনোভিয়াকে আর রোমেরোকে তাদের সাথে পাঠিয়ে দেওয়া হলো। লিওনিদ খুব কষ্ট পাচ্ছে। কি করে এই খবর সে তারাশকে জানাবে? তারাশ কিভাবে সহ্য করবে? জেনোভিয়া বেঁচে আছে কিনা জানে না। ওর যা অবস্থা, মারা যাওয়ার সম্ভাবনা বেশি। বেঁচে থাকার আশা খুব একটা করা যায় না, কারণ ও অনেক আঘাতপ্রাপ্ত। এ খবরগুলো কি তারাশকে জানানোর মতো? ফেলিন বেরি উইলোর হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তা দেখে বেনিম বলল, কি করছেন ইন্সপেক্টর? ফেলিন বলল, রোমেরো আর জেনোভিয়াকে হত্যা করার অপরাধে গ্রেফতার করা হলো। বেরি উইলোকে আসামিদের কক্ষে রাখা হয়েছে। এখনো আগের মতো পাথর মূর্তি হয়ে আছেন তিনি। একটুও নড়ছে না তার দৃষ্টি কিংবা শরীর। বেনিম আর রিচার্ড কক্স জিজ্ঞাসাবাদ কক্ষে বসে আছেন। তাদের সামনে ফেলিন। বেনিম বলল, আপনার একটা বিষয় ভুল হচ্ছে ইন্সপেক্টর। আমার মা জেনোভিয়াকে মারেনি, জেনোভিয়াকে আমার ভাই মেরেছে। ফেলিন চোখ সরু করে গভীর প্রশ্ন কণ্ঠে বলল, তোমার ভাই? কে তোমার ভাই? কোথায় সে? ফেলিন চমকে উঠল। সহসা দরজার কড়া নড়ল। দরজা খুলে ভেতরে প্রবেশ করল লিওনিদ। ফেলিনের সামনে কিছু কাগজপত্র রেখে ফিসফিস করে কিছু বলে আবার বাইরে বেরিয়ে গেল। আসলে লিওনিদ এই কাগজপত্রগুলো তারাশের বাড়ি থেকে এনেছে। তারাশ তাকে বলেছিল ডকুমেন্টসগুলো ফেলিনকে এনে দেখাতে। ফেলিন গভীরভাবে কাগজপত্রগুলো দেখল বেশ সময় নিয়ে। অতঃপর রিচার্ড কক্সের দিকে চেয়ে বলল, কি? ও তাহলে রোমেরো আপনারই ছেলে? কি আশ্চর্য! আমরা কেউ তো এটা বুঝতেই পারলাম না আগে। আমি কিছু ডকুমেন্টস পেয়েছি মিস্টার রিচার্ড। এখানে মস্কো, সামারা ও কাতেরিনবার্গ নিয়ে কিছু তথ্য আছে আপনাদের। রোমেরোর ব্যক্তিগত পরিচয় পর্বেরও একটা ডকুমেন্ট পেয়েছি। এটা মস্কোর একটা স্কুল থেকে সংগ্রহ করা, যেখানে বাবার নামের স্থানে আপনার নাম লেখা। আপনি ওর বাবা ও আপনার ছেলে আপনাদের পরিবারের সদস্য, অথচ আপনারা এমনভাবে থেকেছেন যেন আপনাদের কোনো সম্পর্কই নেই। মস্কো শহরে তো এক বাসায় ছিলেন 4 জন, কিন্তু সামারা আর কাতেরিনবার্গে রোমেরোর থেকে আলাদা হয়ে গেলেন কিভাবে? বাড়ি ভাড়া রাখার কাগজপত্র অনুযায়ী আপনি এবং রোমেরো দুটো আলাদা বাসা ভাড়া নিয়েছিলেন, কিন্তু তাও আবার সামারাতে একই বাড়িতে আলাদাভাবে ভাড়া নিয়েছিলেন। যদি এক পরিবারেরই হবেন তাহলে আলাদা কেন থাকেন আপনারা? আর সবচেয়ে যেটা কৌতূহলের বিষয় সেটা হলো, আপনারা যেখানে বাড়ি ভাড়া নিয়েছিলেন সেই শহরগুলোই ঠিক এখানকার মতোই খুন হয়েছিল। এমনকি এই শহরেও আপনারা আসার পরই এমন খুন সংঘটিত হয়েছে। ব্যাপারটা আজব। এই থেকে কি আমি এটা সন্দেহ করতে পারি যে ওই শহরগুলোই এবং এই শহরে যে খুনগুলো হয়েছে তার পিছনে আপনারাই আছেন? বেনিম বলে উঠল, ইন্সপেক্টর, আপনারা সম্বোধনটায় ভুল আছে। আমরা কিছু জানি না এসব খুনাখুনির ব্যাপারে। হতে পারে এসবের সাথে আমার ভাই জড়িত ছিল, কিন্তু আমরা তো এসব কিছুই জানি না। রোমেরো আমাদের সাথে থাকতো, যদি এসব করেও থাকে তা আমরা কিভাবে জানবো? হ্যাঁ, তোমার কথায় লজিক আছে। এবার বলো, তোমরা আলাদা কেন থাকতে? সবার সামনে তোমাদের মাঝে কোনো সম্পর্ক নেই এমনটাই বা কেন দেখালে? এবার রিচার্ড কক্স বললেন, আসলে আমার ছেলে রোমেরো একা থাকতেই একটু বেশি পছন্দ করত। 22 বছর বয়সে ও বলল ও আলাদা বাসায় থাকতে চায়। বেরি ছেলেদের খুব ভালোবাসে। ছেলেরা ওর সব। ওদের একটা দিনও যদি না দেখতে পায় তাহলে পাগলের মতো হয়ে যায়। ও রোমেরোর এমন চাওয়া মানতে রাজি ছিল না, কিন্তু রোমেরো আলাদা থাকতে আগ্রহী ছিল। ও বেরিকে রাজি করানোর জন্য নানাভাবে বুঝিয়েছে। পরে আমরাও ভেবে দেখলাম ছেলে যেহেতু বড় হয়েছে আলাদা থাকতেই পারে। তবে বেরি শর্ত দেয়, রোমেরো আলাদা বাসায় থাকতে পারে, কিন্তু একই শহরে, একই এলাকায়, এমনকি একই স্থানে পাশাপাশি থাকতে হবে ওকে। এজন্যই আমরা আলাদা থাকি ঠিকই, কিন্তু কাছাকাছি বাসা রেখে থাকি। আমরা কখনো ভাবিনি রোমেরো আলাদা থাকার পিছনে অন্য কোনো কারণ আছে। হঠাৎ বেনিম বলল, রোমেরো যদি খুনি হয়েও থাকে তাহলেও কিন্তু কাতেরিনবার্গের খুনের দায় ওর কাঁধে চাপিয়ে দিতে পারেন না।
কারণ ওখানে খুনগুলোর নেস্তর নামের একজন সিরিয়াল কিলার করেছে। যদিও সে 6টা খুনের কথা স্বীকার করে শেষের খুনটা করেনি বলেছিল। হ্যাঁ, হতে পারে ওটা আমার ভাই করেছে। ও যখন জেনোভিয়ার সাথে এমন করতে পেরেছে, তাহলে ধারণা করা যায় আরও হয়তো খুন করেছে ও। কিন্তু আমরা কেউই এটা নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ আমরা কেউ কিছু জানি না। ঠিক আছে, আপাতত আমরা অন্য খুনের প্রসঙ্গ বাদ দেই, জেনোভিয়ার কথায় আসি। যখন রোমেরো আলাদাই থাকতো তখনও জেনোভিয়াকে নিয়ে আপনার বাড়িতে কেন গেল মিস্টার রিচার্ড? ওর নিজেরই তো একটা খালি বাড়ি ছিল, আপনি নিজের বাড়িতে ছিলেন না। কিন্তু আপনার স্ত্রী, ছোট ছেলে তো বাড়িতেই ছিল, তাদের সামনে। আমরা বাড়িতে ছিলাম না। ফেলিনের কথার মাঝে কথা বলল বেরিম। ফেলিন বিস্মিত চোখে তাকালো। আমি আর মামা বাইরে গিয়েছিলাম, রেস্তোরাঁয় খাওয়ার জন্য যাচ্ছিলাম আমরা, কিন্তু ভুলক্রমে রুবল না নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তাই কিছু দূর গিয়ে রুবল নেওয়ার জন্য আবার ফিরে আসি, আর তখন দেখি দরজা খোলা। আমরা দ্রুত ঘরে ঢুকি। ঘরে ঢুকে একটা চিৎকার শুনতে পাই। চিৎকারটা তির্যকভাবে কানে আসেনি, ক্ষীণ ছিল। আমরা বুঝতে পারলাম বেসমেন্ট থেকে এসেছে চিৎকারটা। আমি আর মামা দৌড়ে গেলাম। গিয়ে যা দেখলাম তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমি আর মামা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। চোখের সামনে যা দেখছিলাম তা আমাদের জন্য বিশ্বাসযোগ্য ছিল না। রোমেরোর এমন রূপ আমরা প্রথম দেখেছিলাম। মামা চোখের সামনে একটা ফুলের মতো মেয়ের নৃশংস মৃত্যু সহ্য করতে পারছিল না, তাই সে মানসিক ট্রমা থেকে আচমকা রোমেরোকে আঘাত করে। বেনিম কেঁদে উঠল। ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে তার। বলল, মামার এমনটা করা ঠিক হয়নি। আমি আমার ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছি। মামা কেন এমন করলো পাপা? বেনিম এত কান্নাকাটি শুরু করলো যে আর কিছু জিজ্ঞাসাবাদ করার উপায় থাকলো না। ওদের তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হলো। অবশ্য বসিয়ে রেখেই বা কী লাভ? ওরা তো জানেই না কিছু। ঠিক আছে, এই নিয়ে ধীরে ধীরেও তদন্ত চালানো যাবে। যেহেতু খুনি বেঁচে নেই, ফেলিনের তো এমন মনে হচ্ছে রোমেরোই বিগত সব খুনগুলো করেছে। ওই সব শহর থেকে শুরু করে সেন্ট পিটার্সবার্গে যত খুন হয়েছে, রোমেরোই হয়তো তার মূলেরও আছে। রিচার্ড কক্স আবার ফিরে এসেছেন। বেরি উইলোর সম্পর্কে কথা বলতে ভুলেই গিয়েছিলেন তিনি। জানতে চাইলেন, বেরির কি হবে? ফেলিন বলল, দেখুন, উনি খুনটা ইচ্ছাকৃতভাবে করেননি, একটা মানসিক ট্রমা থেকে করে ফেলেছেন। এটাকে আত্মরক্ষামূলক খুনের অন্তরায় ধরা যায়। যেহেতু তিনি জেনোভিয়াকে বাঁচাতে চেয়েছিলেন, তার যাবজ্জীবন কিংবা ফাঁসি হবে না, 6-7 বছর কিংবা তারও কম সময়ের জন্য শাস্তি পেতে পারেন। রিচার্ড কক্স কিছু না বলে ফেলিনের দিকে তাকিয়ে রইলেন। ফেলিন আরও বলল, তবে আপনার স্ত্রীর কাছে খুশি হয়েছি। অমন নিকৃষ্ট মানসিকতার একটা খুনির বেঁচে থাকার অধিকার ছিল না। একদিক দিয়ে ভালোই করেছে। আর এটা পৃথিবীর বুকে খুবই বিরল যে মায়ের হাতে ছেলে খুন হয়েছে। আপনার স্ত্রী তো রেকর্ড করে ফেললো। রিচার্ড কক্সের ফেলিনের কথাগুলো পছন্দ হলো না। তিনি কিছু না বলেই বেরিয়ে গেলেন। রোমেরো মারা গেছে খবরটা শুনেছে তারাশ, কিন্তু সে শিউরে উঠেছিল এটা শুনে যে বেরি উইলো রোমেরোকে মেরে ফেলেছে। মায়ের হাতে খুনি ছেলে খুন। তারাশ ধারণা করেছিল খুনগুলোর সাথে হয়তো ওরা গোটা পরিবারই জড়িত। কিন্তু লিওনিড জানল পুরো পরিবার নয়, রোমেরো একাই খুনগুলো করেছে। ওর পরিবারের কেউ জানতও না এ ব্যাপারে। লিওনিদ রিচার্ড কক্স আর বেনিমের সম্পূর্ণ বক্তব্য সম্পর্কেই তারাশকে জানালো। তারাশ ভাবলো হয়তো তাই। সে তো জানতো না কে বা কারা মেরেছে, শুধু ধারণা করেছিল। ধারণা সম্পূর্ণ সত্য না হলেও সত্য হয়েছে। তারাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার যদি শহরটা আবার আগের মতো হয়ে যায়। জেনোভিয়াকে এখনো থানায়? জানতে চাইল তারাশ। লিওনিদ তারাশকে সত্যিটা বলতে পারেনি। জেনোভিয়ার সাথে যা যা ঘটে গেছে তার কিছুই জানে না তারাশ। জেনোভিয়া আসলেই হাসপাতালেই আছে। ওর অপারেশন চলছে, বাঁচার সম্ভাবনা ক্ষীণ। ডাক্তাররা এখনো অবধি কিছু বলেনি। লিওনিদ স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলো, হ্যাঁ, থানায় না থাকলে তো হাসপাতালে চলে আসতো তোমাকে দেখতে। ও এতক্ষণ ধরে থানায় কি করছে? এত কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওকে? চিন্তা করো না, এসে পড়বে। আসলে ও সবচেয়ে নিকটতম প্রতিবেশী তো, তাই। লিওনিদ চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি কিন্তু ঘুমোতে পারো, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। জেনোভিয়াকে না দেখা পর্যন্ত আমি 1 সেকেন্ডের জন্য আমার চোখ বন্ধ করব না। ঠিক আছে, তাহলে অপেক্ষা করো।
লিওনিদ বের হয়ে গেল অপারেশনের কি অবস্থা খোঁজ নিতে। না, অপারেশন শেষ হতে এখনো অনেক দেরি। অপারেশন শেষ হওয়ার অবধি তাকে অপেক্ষা করতে হবে। সৃষ্টিকর্তার কাছে এই মুহূর্তে তার একটাই চাওয়া, এমন কোনো সংবাদ যেন না শুনতে হয় যা চোখে অশ্রু ঝরবে। সিলিংয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবছিল তারাশ। শুরু থেকে শেষ অবধি সেসব সমীকরণ মেলানোর চেষ্টা করলো, কিন্তু ফল মিলাতে না মিলাতেই দরজা খুলে রুমের ভিতরে ঢুকলো আনা। তারাশের দৃষ্টি ও মনোযোগ উভয়ই সেদিকে পতিত হলো। আনা প্রবেশ করেই বলল, লিওদিন স্যার কোথায়? বাইরে গেছে। উত্তর পেয়ে চলে যাচ্ছিল আনা। তারাশ থামালো। শোনো, হ্যাঁ বলুন স্যার। জেনোভিয়া থানা থেকে আসার সুযোগ পাবে কখন? ওকে কি এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? এতক্ষণ বসিয়ে রাখা কেন হয়েছে ওকে? আনা ভ্রু কুঁচকালো। তারাশের কথার মানে কি? জেনোভিয়া থানায় মানে? আনা যতদূর জানে যে মেয়েটাকে মারা হয়েছে সেই মেয়েটার নাম জেনোভিয়া। আনা বলল, জেনোভিয়া থানায় মানে কি? সে থানায় কিভাবে থাকবে? সে তো হাসপাতালে। তারাশের পৃথিবী হালকা করে নড়ে উঠল। হৃদস্পন্দন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। জেনোভিয়া হাসপাতালে? সে যে ভুল ধারণা নিয়েছিল তা এতক্ষণে অল্প অল্প করে ভাঙতে লাগলো। তার মনে হয়েছিল কিছু তো একটা কিন্তু আছে, না হলে এত সময় হয়ে গেল জেনোভিয়ার সাথে কোনোভাবে যোগাযোগ হলো না তার। তারাশ জানতে চাইল, জেনোভিয়া হাসপাতালে কেন? আপনাকে কেউ বলেনি এ ব্যাপারে? রেমোরো মানে কিলার জেনোভিয়ার মাথা হাতুড়ি দিয়ে থেতলে দিয়েছে। সে বাঁচবে কি না সেটা তো সন্দেহ। হয়তো বাঁচবে না। তারাশের রক্ত ঠান্ডা হয়ে গেল। হয়তো বাঁচবে না কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল সে। একটা উন্মাদনা ব্যথা ক্রমশ বিষ করে দিতে লাগলো তার বুকের মধ্যিখানটা। কয়েক মুহূর্ত কিছু না বলে রুদ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। ওর চোখের কোলবে নেমে গেল জলের কয়েকটা ফোঁটা। হঠাৎ চিৎকার করে ডেকে উঠল, লিওনিদ! লিওনিদ! লিওনিদ তারাশের রুমের কাছাকাছি ছিল। হঠাৎ এরকম ভাবে ডাক শুনে দৌড়ে এলো সে। কি হয়েছে? রুমে প্রবেশ করেই জানতে চাইল লিওনিদ। একবার আনার দিকে তাকিয়ে আবার তারাশের দিকে তাকালো। তারাশকে দেখে থমকালো সে। তারাশের চোখ সিক্ত, আর ওর চেহারা অন্যরকম লাগছে। লিওনিদ আনার দিকে তাকালো। আনা বোকার মতো চেয়ে আছে। লিওনিদ বুঝতে পারল কি ঘটেছে। সে যেটা চেপে রেখেছিল আনা সেটা বলে দিয়েছে। লিওনিদ অপরাধীর মতো বলল, তারাস, আসলে লিওনিদ আর কিছু বলতে পারল না। তারাশ তার আগেই চরম আক্রোশ পিঠের নিচে বালিশটা লিওনিদের দিকে ছুঁড়ে মারল। বালিশটা লিওনিদের গায়ে লেগে নিচে পড়ে গেল। চাইলেই বালিশটা গায়ে লাগার আগে ধরে ফেলতে পারত সে, কিন্তু ধরল না। তারাশ বলল, রোমেরো জেনোভিয়াকে মেরেছে, এটা কি সত্যি লিওনিদ? জেনোভিয়া এখন হাসপাতালে, ও বাঁচা মরার অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে, এটা কি সত্যি? কথা বলো লিওনিদ। লিওনিদ আর ইতস্তত না করে বলল, আমি তোমাকে বলতাম, কিন্তু তুমি নিজেই অসুস্থ। আমি চাইনি জেনোভিয়ার কথা জেনে তুমি নিজের শারীরিক মানসিক তৈরি আরো অবনতি ঘটাও। চুপ করো, তুমি আমার বন্ধুই নাও। কথাটা বলেই কেঁদে উঠল তারাশ। এরপর কাঁদতে কাঁদতে বলল, ওই খুনিরা জেনোভিয়ার মাথা থেতলে দিয়েছে পলিনার মতো। না, পলিনার মতো এত বেশি আঘাত করতে পারেনি। তারাশ দু চোখ বন্ধ করে ফেলল। অসহ্য যন্ত্রণায় বুকের ভিতর কিছু একটা যেন দ্বিখণ্ডিত হচ্ছে। আমি জানোয়ারটাকে খুন করে ফেলবো। মৃত মানুষকে আবার কিভাবে খুন করবে তারাস? ও মরে গেছে। তারাশ চোখ মেলল। দু চোখ লাল হয়ে গেছে ওর। সহসা বলল, আমি জেনোভিয়াকে দেখতে চাই। এখন দেখা সম্ভব নয়, ওর অস্ত্রোপচার চলছে। তারাশের কান্না থেমেছিল, আবার ডুকরে কেঁদে উঠল সে। কান্না কণ্ঠে বলল, এরকম কেন হলো? আমি ওকে না অনেক বছর বাঁচতে চাই, ওকে কতটা ভালোবাসি তা বোঝাতে চাই। আমি আমি ওর সাথে একসঙ্গে পুরো হতে চাই। আমি ওর সাথে পুরো হতে পারবো, তাই না লিওনিদ? লিওনিদ তারাশের কাছে এসে ওকে জড়িয়ে ধরল, বলল, নিশ্চয়ই পারবে, বিশ্বাস রাখো।
রিপোর্ট পাওয়া গেল জেনোভিয়া ও রোমেরোকে হাতুড়ি দিয়েই মারা হয়েছিল। ওদের দুজনের রক্তই পাওয়া গেছে হাতুড়িতে, আর হাতুড়িতে কেবল একজন মানুষের হাতের ছাপ পাওয়া গেছে, আর সেটা বেরি উইলোর। অবশ্য এটাই স্বাভাবিক, রোমেরো হাতে গ্লাভস পরা ছিল বলে ওর ফিঙ্গারপ্রিন্ট হাতুড়ির গায়ে নেই। ওই বেজমেন্টে একটা হাতুড়ির সাথে আর একটা ছুরিও পাওয়া গিয়েছিল। ছুরিতে কারো ফিঙ্গারপ্রিন্ট নেই, বোঝা যায় ওটা রোমেরো ব্যবহার করেছে। জেনোভিয়ার হাতে লম্বাভাবে যে গভীর ক্ষতটা ওই ছুরি ঢুকিয়ে সৃষ্টি করা হয়েছে। রোমেরোর বাড়িতে তল্লাশি করে আরও অনেক হাতুড়ি ও ছুরির সন্ধান মিলেছে। একটা প্রশ্ন ছিল, রোমেরো নিজস্ব ফাঁকা বাড়ি রেখে কেন বাবার বাড়িতে নিয়ে গিয়ে মেরেছিল জেনোভিয়াকে? এর উত্তর ভাবতে গিয়ে একথা বিশ্লেষণ করা হয়েছে যে রোমেরোর বাড়িতে কোনো বেজমেন্ট নেই। রোমেরো নিজের বাড়ির ভিতরে জেনোভিয়াকে মারলে জেনোভিয়া চিৎকার করলে বাইরের মানুষের শুনে ফেলার সম্ভাবনা ছিল। রোমেরো জানতো ওই দিন তার ভাই আর মা বাইরে গিয়েছে। বাবার বাড়িতে যেহেতু বেজমেন্ট আছে, তাই জেনোভিয়াকে ওই বাড়িতে নিয়ে যায় নিশ্চিন্তে মারার জন্য। বেজমেন্ট থেকে চিৎকার করলেও ভালো করে সেটা বাইরের মানুষজন শুনতে পাবে না। এসব বিবেচনা করেই হয়তো রোমেরো নিজস্ব বাড়িতে জেনোভিয়াকে না মেরে ওই বাড়িতে নিয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে রোমেরোর হত্যা ও শহরে সংগঠিত পুরনো হত্যাগুলো নিয়ে আরও বেশ হইহুল্লোড় শুরু হলো। পুলিশদের ধারণা বলছে পলিনা ও বেলকার খুনও রোমেরো করেছে, কিন্তু তারা আগেই পাভেলের স্বীকারোক্তি পেয়ে ওই দুই খুনের কেস ক্লোজ করে দিয়েছে। এখন ওই দুইজনের খুনি রোমেরো এটা বললে এই নিয়ে নতুন ঝামেলা সৃষ্টি হবে। তাই রোমেরোকে শুধু সাবিনার খুনি ও জেনোভিয়ার উপর আক্রমণকারী বলেই সাব্যস্ত করা হলো। অন্য শহরগুলোর খুনের ঘটনা নিয়ে কেউ মাথা ঘামালো না। হতে পারে ওই শহরগুলোর খুনিও রোমেরো। সাধারণ মানুষজন আনন্দ প্রকাশ করেছে রোমেরোর মৃত্যুতে। অনলাইনে খবরগুলোর মন্তব্যে প্রবেশ করলে দেখা যায় মানুষজন অনেক গালাগাল করে চলেছে রোমেরোকে। তবে গণমাধ্যমে রোমেরোর যে ছবিটা প্রকাশ হয়েছে সেটা অস্পষ্ট। ওই একটা মাত্র ছবি প্রকাশ করা হয়েছে। বেরি উইলো সাজা পেয়েছেন 4 বছরের, যেহেতু তার হত্যাটি অন্য হত্যার মতো পরিকল্পিত কিংবা স্বেচ্ছাকৃত ছিল না। আর এমন পরিস্থিতিতে নিজের ছেলেকে হত্যা। আইন সব বিষয় পর্যালোচনা করে তাকে 4 বছরের শাস্তি প্রদান করেছে। রিচার্ড কক্স বেনিমকে ইংল্যান্ড পাঠিয়ে দিলেন, কিন্তু নিজে বেরি উইলোকে ফেলে চলে যেতে পারলেন না। গিয়েছিলেন, কিন্তু মাত্র কিছুদিনের জন্য। কিন্তু বেরি উইলোর সাজা শেষ হলে বেরি উইলোকে সাথে নিয়েই বাড়িতে ফিরতে চান। 5 বছর অতিক্রান্তর পর। 5 বছর, এটা অনেক দীর্ঘ একটা সময়। এই দীর্ঘ সময়ের ভিতর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ফেলিন মানুষটা এখনো পরিবর্তন হতে পারেনি। তবে এই পরিবর্তন না হওয়া মানুষটার জীবনে একটা বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। তার ঘরে সে ব্যতীত এখন আরো 2জন মানুষ থাকে। একজন তার স্ত্রী, অন্যজন তার বাচ্চা। তার বাচ্চার বয়স 2 বছর। থানায় এসে সে প্রথমেই তার বাচ্চার গল্প শোনাবে সবাইকে। এই যে লিওনিদ আর মাইকের কাছেই বলেছিল তার ছেলে দুষ্টুমির কথা। বুঝলে, গত রাতে তো আমার পিস্তলটা নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিল। এই বলে ফেলিন নিজেই হাসতে লাগলো। আরও কিছু বলতে উদ্যত হয়েছিল সে, কিন্তু মোবাইলের রিংটোনের শব্দে থামতে হলো তাকে। মোবাইল বের করে কলারের নাম দেখে ঠোঁটে মৃদু হাসি ফুটল তার। সে লিওনিদ আর মাইকের থেকে অনেক দূরে সরে এলো। কল রিসিভ করে বলল, কেমন আছো? প্রায় 1 মাস পর আমাকে কল করেছো তুমি। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। অপর পাশের মানুষটি হাসল। আপনাকে কি করে ভুলতে পারি স্যার? আপনি আমাদের এত সাহায্য করেছেন, আপনাকে ভুলে গেলে তো আমি অকৃতজ্ঞ অভিহিত হব। বাহ, শুনে ভালো লাগলো। কেমন কাটছে তোমাদের দিনকাল? খুবই ভালো, আশা করছি আপনিও খুব ভালো দিন কাটাচ্ছেন। তারাস কেমন আছে? ও আছে আগের মতোই। ভালো থাকা বেচারার কপালে নেই। স্ত্রীকে নিয়ে খুবই ঝামেলায় আছে। মাসে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে জেনোভিয়ার পিছনে ডাক্তারের কাছে দৌড়াতে হয়। ওর মানসিক শান্তি নেই বললেই চলে। খুবই দুঃখী গলায় কথাগুলো বলল ফেলিন। জেনোভিয়া এখনো কিছু মনে করতে পারেনি, তাই না? স্মৃতিশক্তি ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কলার দুঃখ প্রকাশ করে বলল,